আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই বেশ ভালো আছো। আমরা আজকে ঈদের পর প্রথম ক্লাস করতে এসেছি এবং প্রথম ক্লাসে আমরা খুব বেশি কঠিন কিছু পড়ব না। কারণ হচ্ছে যেহেতু একটা বেশ খানিকটা গ্যাপের পর ক্লাস শুরু হয়েছে, তাই একটু আমাদের প্রসেসরটা অন করতে বা প্রসেসরের যে ব্রেইনের প্রসেসরটা একটু ঠিকঠাক মতো শুরু করতে একটু আমরা টাইম নিব। তাই একটা সহজ গল্প দিয়ে আমরা শুরু করব এবং গল্পটা হচ্ছে মাসি পিসি। আর গল্পটা লিখেছেন হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। আজকে আমরা এই গল্পটা পড়া শুরু করব। আমরা আজকে আরেকটা জিনিস দেখে নেব যে 19 মে আজকের যে তারিখটা, এই 19 মে মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্য কিভাবে গুরুত্বপূর্ণ ছিল এবং কেন আজকের এই গল্পটা সিলেক্ট করেছে সেটার সাথেও এই ব্যাপারটা সম্পর্কিত। তোমরা আমাকে কমেন্টে লিখে জানাও যে কে কোথা থেকে ক্লাস করা শুরু করেছো। আমরা আজকের ক্লাসে গল্পটা আজকে আমরা গল্পটা কিছুটুকু ব্যাখ্যা করব। আমরা পুরো গল্পটা একদম লাইন বাই লাইন পড়বো না, কারণ হচ্ছে যেহেতু গল্পটা বেশ বড়, এক নম্বর কথা। আর দুই নম্বর কথা হচ্ছে গল্পের প্রতিটা লাইনের আসলে ব্যাখ্যা আমার তোমাদেরকে দিতে হবে না, যেহেতু তোমরা বাংলা ভাষাভাষী বা বাংলা যেহেতু তোমাদের মাতৃভাষা, তোমরা আশা করি সবাই পারো বাংলা, ঠিক আছে? সো অনেকেই সালাম জানাচ্ছ, ঈদ মোবারক জানাচ্ছ সবাইকে। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আমরা আজকে হ্যাঁ, আদাব বলছে শেলি রানী ভৌমিক, আদাব ভাইয়া, ঠিক আছে। সো আমরা আজকে কমেন্ট একটু কম পড়বো, কারণ যেহেতু একটু আমাদের পড়ার কলেবরটা বড়, আর তোমরা যেহেতু 1 ঘন্টা বেশি ক্লাস করতে চাও না, তোমাদের ফিডব্যাকে অলরেডি সেটা দেখেছি। আর তোমাদের কিছু ফিডব্যাকের কথা বলে আজকে ক্লাসটা এখানে শুরু করি আমি, ঠিক আছে? সেটা হচ্ছে একটা ফিডব্যাক এসেছে, সেটা হচ্ছে যে ভাইয়া এই গল্প কবিতাগুলোর পরে যদি হচ্ছে পড়ানোর পরে যদি অ্যাডমিশন টেস্টের কোশ্চেন সলভ করানো হয়, যেটা কিনা আমরা 18 বছর বয়স কবিতার ক্ষেত্রে করেছি, সেটা তাহলে খুবই ভালো হয়। এই জিনিসটা আমি নোট ডাউন করে রেখেছি অলরেডি। আমরা এরপর থেকে যে গল্প কবিতাগুলো পড়বো সেগুলো আমরা অ্যাডমিশন টেস্টের কোশ্চেন সহ সলভ করব। এ কারণেই দেখা যাবে যে একটা গল্প বা একটা কবিতা হয়তো বা একটা ক্লাসে শেষ করা সম্ভব হবে না, এই কারণেই একাধিক ক্লাসে তখন দরকার পড়বে। আচ্ছা, তো আমার ছোটবেলায় সবচেয়ে বড় কনফিউশন যেটা ছিল সেটা হচ্ছে যে মাসি আর পিসির মধ্যে কে মাসি আর কে পিসি, এই ব্যাপারটা আমি বুঝতে পারতাম না। অর্থাৎ আমি এটা বুঝতাম না যে কে খালা আর কে হচ্ছে ফুপু। সো এই জিনিসটা আমি যেভাবে সহজে সর্ট আউট করতাম সেটা একটু বলি। সেটা হচ্ছে দেখো, মাতা আর পিতা, কি বললাম? মাতা আর পিতা। মায়ের যে বোন তিনি হচ্ছেন মাসি, আর পিতার যিনি বোন তিনি হচ্ছেন পিসি। অর্থাৎ মায়ের বোনের মা থেকে মাসি, আর পিতার বোনের পি থেকে পিসি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। একটু কমেন্টে লিখে জানাও তো যে তোমরা মাসি আর পিসি এরপর থেকে আর কনফিউজড হবে কিনা, যে কে মাসি আর কে পিসি। একটু কমেন্টে লিখে জানাও দেখি। অলরেডি জিমি বলছে যে 19 মে মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন, ভেরি গুড। অনেকদিন পর শান্ত বলছে, দেখে ভালো লাগলো। আচ্ছা, মন্দিরা ব্যানার্জি বলছে মাসি মায়ের বোন, পিসি বাবার বোন। ঠিক আছে, এই তো তোমরা অলরেডি বুঝে ফেলেছ, ক্লিয়ার। ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। আশা করি এরপর থেকে আর কোনো কনফিউশন হবে না, তোমরা ঠিকঠাক মতো বুঝতে পারবে। তারপর আমরা বাকি গল্প কবিতাগুলোর মতোই এটাতেও একদম শুরুতেই লেখক পরিচিতি পড়ব। এখানে আলাদা করে তোমাদের খুব বেশি কিছু বোঝানোর নেই, এটা অবভিয়াসলি শুধুমাত্র ইনফরমেশন। আমরা এই ইনফরমেশনগুলো একটু বারবার করে দেখি এই কারণে, যাতে করে কি না পরীক্ষা হলে আমাদের জিনিসটা মনে থাকে। আমি তোমাদেরকে একটা ট্রিক বলি, ঠিক আছে? পরীক্ষা হলে মনে করো তুমি জানো যে একটা প্রশ্নের উত্তর এটাই হবে, কিন্তু তারপরেও যখন আমরা অপশনসগুলো দেখি, যখন আমরা উত্তরগুলো দেখি ক খ গ ঘ, তখন আমরা কনফিউজ হয়ে যাই। মনে করো কাজী নজরুল ইসলামের জন্মসাল কত, আমি জানি 1899 সাল, কিন্তু যখন আমাকে অপশনসে দেওয়া থাকবে যে 1799 সাল, 1899 সাল, 1999 সাল, এরকম কয়েকটা অপশন যখন আমি দেখবো, যেহেতু পরীক্ষা হলে আমরা অনেক মেন্টাল
আচ্ছা, এখন মনে হয় আমাকে আবার দেখা যাচ্ছে। আমি আবার একটু স্ক্রিনটা শেয়ার করি। আসলে কারেন্ট চলে যাওয়ার কারণে আমাদের একটু নেট ডিস্টার্ব করছে। সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। আচ্ছা ঠিক আছে, এখন যদি একটু ঠিকঠাক দেখতে পাও আমাকে একটু কমেন্টে লিখে জানাও তো। আমি হচ্ছে ওয়াইফাই যেহেতু বন্ধ হয়ে গেছে, আমি হচ্ছে মোবাইল ডেটাতে শিফট করেছি। আমাকে একটু কমেন্টে লিখে জানাও যে তোমরা এখন ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা, একটু কমেন্টে লিখে জানাবে। আচ্ছা, সবাই অলরেডি বার্থডে উইশ করা শুরু করে দিয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়কে। হ্যাঁ, অলরেডি ঠিকঠাক ধরেছ। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার দেখা যাচ্ছে ঠিকঠাক। আচ্ছা, সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স, আমার দোষ নাই, কারেন্ট চলে গিয়েছিল। আচ্ছা, তো যেটা বলছিলাম, আমি যেটা করি প্রশ্ন পড়ে আমি কিন্তু বুঝি যে আচ্ছা এই প্রশ্নটা অ্যান্সার করার জন্য আমার কি অপশন দেখা লাগবে নাকি লাগবে না। আমার যদি মনে হয় যে প্রশ্ন পড়ার পরে যে আমার অপশন দেখা ছাড়াও আমি অ্যান্সার করতে পারবো, তখন আমি ওই অ্যান্সারগুলো অপশনসগুলো আমি হাত দিয়ে ঢেকে ফেলতাম। হাত দিয়ে ঢেকে মাথায় চিন্তা করতাম মনে মনে, আচ্ছা কাজী নজরুল ইসলামের জন্মসাল জানতে চেয়েছো তো, এটা কত? তখন আমি প্রথমে চিন্তা করতাম 1899, এরপরে হাত সরিয়ে অপশনসগুলো দেখতাম। যদি ওখানে দেখতাম যে আচ্ছা এখানে 1899 আছে, তার মানে কিন্তু আমি সঠিক, তার মানে কিন্তু আমার চিন্তা ভাবনার উপর ওই অপশনসগুলো কোনো ইম্প্যাক্ট ফেলে নাই, প্রভাব ফেলে নাই। এই কারণেই আমি তখন সঠিক উত্তর দিতে পারবো, এবং দিস ইজ আ ভেরি গুড ট্রিক টু ইমপ্লিমেন্ট। এই জিনিসটা সবসময় ট্রাই করবা। এখন প্রশ্ন হচ্ছে, তুমি কখন একেবারে প্রশ্ন না দেখেই, একেবারে অপশনস না দেখে উত্তর সিলেক্ট করতে পারবা? যখন কিনা তুমি একটা জিনিস বারবার বারবার পড়বা। এই কারণে কিন্তু লেখক পরিচিতি একটু বোরিং লাগতে পারে, হয়তোবা মনে হতে পারে যে এই জিনিস তো বই দিয়ে আছে, আবার কেন পড়াচ্ছে। কিন্তু বারবার বারবার আমরা মনে রাখার জন্য একটা হচ্ছে দেখা খুব ইম্পর্টেন্ট, শোনা খুব ইম্পর্টেন্ট, পড়া খুব ইম্পর্টেন্ট। তার মানে হচ্ছে তোমার বই থেকে তুমি পড়ছো, আমি আমার ক্লাসের মাধ্যমে তোমাকে দেখাচ্ছি এবং শোনাচ্ছি, যাতে করে তোমার বারবার ব্রেইনের মধ্যে জিনিসটা পুশ করে এবং একেবারে গেঁথে যায়। ওকে, সো লেটস গেট ব্যাক টু ওয়ার্ক। অলরেডি আমাদের সাথে 560 জন বন্ধু জয়েন করেছে। আমরা একটু মানিক বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে দেখি। সো আজকে মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন, এবং অনেকেই অলরেডি বার্থডে উইশ করে ফেলেছো মানিক বন্দ্যোপাধ্যায়কে। আচ্ছা, মানিক বন্দ্যোপাধ্যায়ের কাছে বার্থডে ট্রিটও চাচ্ছ অনেকে। ঠিক আছে, আমরা একটু দেখি মানিক বন্দ্যোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেছেন। মানিক বন্দ্যোপাধ্যায় বিহারের সাঁওতাল পরগনার দুমকায়, বিহারের সাঁওতাল পরগনার দুমকায় 1908 সালের 19 মে জন্মগ্রহণ করেন। 1908 সালের 19 মে। আচ্ছা, তারপর দেখি তার পৈতৃক বাড়ি হচ্ছে ঢাকার বিক্রমপুরে। তার পৈতৃক বাড়ি কোথায়? তার পৈতৃক বাড়ি কিন্তু বাংলাদেশে, অর্থাৎ ঢাকার বিক্রমপুরে। মানিক বন্দ্যোপাধ্যায়ের বাবার নাম হচ্ছে হরিহর বন্দ্যোপাধ্যায় এবং মায়ের নাম হচ্ছে নীরদা সুন্দরী দেবী। এই দুটি ইনফরমেশন খুব বেশি ইম্পর্টেন্ট না, এইখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা বেশ কম। এইটা ইম্পর্টেন্ট। এই যে দেখো, অলরেডি রেডমার্ক করে রেখেছি, যেটা পৈতৃক বাড়ি কোথায়, ঢাকার বিক্রমপুরে। এটা রেডমার্ক করে রাখার কারণ হচ্ছে এখান থেকে বিগত বছরে প্রশ্ন এসেছে, এই কারণেই। আচ্ছা, এরপর হচ্ছে তার পিতৃপ্রদত্ত নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় এবং ডাকনাম মানিক। অর্থাৎ এই যে তার বাবার দেওয়া নাম ছিল প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, সেটা থেকেই কিন্তু তিনি এই যে ডাকনামটাকে মিলিয়ে মানিক বন্দ্যোপাধ্যায় করেছেন, বুঝছো? আচ্ছা, তারপর দেখি তিনি বাংলা, বিহার, উড়িষ্যার বিভিন্ন স্কুল ও কলেজে পড়াশোনা করেন। এটাও খুব বেশি ইম্পর্টেন্ট ইনফরমেশন, এটাও আমরা একটু মনে রাখবো। ঠিক আছে, তারপরে তিনি মাত্র 48 বছর বেঁচে ছিলেন। অর্থাৎ মানিক বন্দ্যোপাধ্যায় কিন্তু খুব বেশি দিন বেঁচেও ছিলেন না। মানিক বন্দ্যোপাধ্যায় মাত্র 48 বছরই বেঁচে ছিলেন। আচ্ছা, তারপরে অলরেডি আমাদের সাথে 600 জন বন্ধু জয়েন করেছো। ঠিক আছে, আরও বন্ধুদেরকে মেনশন করে ডাকতে থাকো, আমরা দেখি আজকে মজার একটা ক্লাস করা যায় কিনা। আর কি যেন একটা ফেসবুক হোম পেজে দেখলাম যে মানে ভালো দামে কম কি ফার্নিচার, ওইটা নিয়েও মজার একটা কথা বলবো, যদি তোমরা ক্লাসটা ঠিকঠাক মতো মনোযোগ দিয়ে করতে থাকো। ঠিক আছে, তারপরে দেখি কলকাতার প্রেসিডেন্সি কলেজে বিএসসি ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স পড়ার সময় মাত্র 20 বছর বয়সে বন্ধুদের সাথে বাজি ধরে তিনি প্রথম গল্প অতসী মামি লিখে খ্যাতি অর্জন করেন। অর্থাৎ তার যে প্রতিভা ছিল, এই প্রতিভা নিয়ে তিনি কনফিডেন্ট ছিলেন, এবং এই কনফিডেন্সের কারণেই তিনি বন্ধুদের সাথে বাজি ধরেছিলেন যে তিনি গল্প লিখতে পারবেন। ঠিক আছে, পরে এই কনফিডেন্সের উপর ভর করে তিনি এই অতসী মামি প্রথম গল্পটা লিখেন। ঠিক আছে, আচ্ছা, তারপরে
তারপর জীবনের বাকি 28 বছর নিরবচ্ছিন্নভাবে তিনি লিখে গেছেন। মাঝে বছর তিনেক মাত্র তিনি চাকরি ও ব্যবসায়িক কাজে নিজেকে জড়ালেও বাকি পুরোটা সময় তিনি সার্বক্ষণিকভাবে সাহিত্য সেবায় নিয়োজিত ছিলেন। অর্থাৎ 20 বছরের শুরু এবং বাকি 28 বছর পর্যন্ত তিনি লিখেছেন, অর্থাৎ 48 বছরের একটা জীবদ্দশা আমরা দেখতে পেলাম। আচ্ছা, তারপরে তিনি উপন্যাস ও ছোট গল্প লেখক হিসেবে বাংলা সাহিত্যে খ্যাতিমান। অর্থাৎ তিনি মূলত কবি হিসেবে নন, বরঞ্চ সাহিত্যিক বা উপন্যাস ও ছোট গল্প লেখক হিসেবেই তিনি বেশি খ্যাতিমান হয়েছেন। আচ্ছা, তারপর এরপরে দেখি মন্দিরা বলছে পুতুল নাচের ইতি কথাটা এত দারুণ। আমার কাছে মনে হয় পুতুল নাচের ইতি কথাটা আছে আশেপাশে কোথাও, আমি একটু দেখি তোমাদেরকে। তাহলে কভারটা যদি একটু দেখাই, তোমরাও কিন্তু কালেক্ট করে পড়তে পারো, বেশ চমৎকার। আমি তারা দেখি, এই যে আমার কাছে বইয়ের স্টকে অলরেডি আছে পুতুল নাচের ইতিকথা। এইটা লিখেছে মানিক বন্দ্যোপাধ্যায়। সো এই যে কভারটাও বেশ সুন্দর, এটাও তোমরা পড়তে পারো, ঠিক আছে। আচ্ছা, আরেকজন বলছে পদ্মা নদীর মাঝিটা বেশ সুন্দর। পদ্মা নদীর মাঝি ওটা আসলে সুন্দর একটা গল্প ছিল, কিন্তু ওটা পাঠ্য বইতে ইনক্লুডেড ছিল দেখে আমার ভালো লাগতো না, দ্যাটস ইট, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখি অল্প সময় তিনি সৃষ্টি করেছেন প্রায় 40টি উপন্যাস এবং প্রায় 300 ছোট গল্প, এবং তিনি বিজ্ঞান মনস্ক একজন লেখক ছিলেন। তার সাথে সাথে সমাজ বাস্তবতার শিল্পী হিসেবেও তিনি একটা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, ঠিক আছে। এগুলো খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন না, জাস্ট লেখক পরিচিতি লেখা ছিল দেখে তোমাদেরকে বললাম। আচ্ছা, তার উল্লেখযোগ্য উপন্যাস হচ্ছে জননী, দিবারাত্রির কাব্য, পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা, চিহ্ন ইত্যাদি। আরেকবার বলি, জননী, দিবারাত্রির কাব্য, পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা, চিহ্ন ইত্যাদি। আচ্ছা, তারপরে তার ছোট গল্পের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্রাগৈতিহাসিক। আচ্ছা, আমাকে একটু কমেন্টে লিখে জানাও তো প্রাগৈতিহাসিক এই কথাটার মানে কি, বা প্রি হিস্ট্রি এই যে কথাটা, এটার মানে কি একটু লিখে জানাও তো, দেখি তোমাদের জ্ঞানের দৌড় পর্যন্ত আমি একটু বুঝি। হ্যাঁ, তারপরে যদি না পারো তাহলে আমি তোমাদেরকে প্রাগৈতিহাসিক জিনিসটা বুঝিয়ে দেবো। আর ইন দ্য মিন টাইম আমি একটু চা খাই। তোমরা আমাকে কমেন্টে লিখে জানাও যে প্রাগৈতিহাসিক বলতে তোমরা কি বুঝো। প্রাগৈতিহাসিক পিএ শিমুল বলছে অতি প্রাচীন, জিমি বলছে প্রাচীনকালের, অ্যানসিয়েন্ট বলছে আজমল। আচ্ছা, সবই তো বুঝলাম, কিন্তু কথা হচ্ছে যে প্রাচীন আর প্রাগৈতিহাসিকের মধ্যে পার্থক্য আছে। মানে পুরনো মানেই প্রাচীন না, প্রাচীন মানে কিন্তু প্রাগৈতিহাসিক না। প্রাক ঐতিহাসিক মানে হচ্ছে একটা হচ্ছে ঐতিহাসিক, বুঝছো, মানে মনে করো সম্রাট আকবরের যে শাসনকাল, এটা হচ্ছে ঐতিহাসিক। কিন্তু প্রাক ঐতিহাসিক মানে কি? প্রাক ঐতিহাসিক মানে হচ্ছে ঐতিহাসিকেরও আগের। আমাকে এটা একটু বলো তো যে ঐতিহাসিক আর প্রাক ঐতিহাসিক এটার মধ্যে তাহলে যে পার্থক্যের কথাটা বললাম, কিভাবে পার্থক্যটা কিভাবে বলতে পারবো কেউ? আচ্ছা, অলরেডি মাহিয়া তাবাসসুম একটা সুন্দর ইংলিশ বলেছে, সেটা হচ্ছে প্রিমিটিভ। রাইট, প্রিমিটিভ, অতি প্রাচীন, অনেক প্রাচীন। আকিফ তাহফিম প্রশ্ন করেছে পৃথিবীতে মানুষের আবির্ভাবের পূর্বের সময় কিনা, পুরোপুরি না, প্রাচীনকাল, অ্যানসিয়েন্ট। আচ্ছা, ঠিক আছে, তোমরা যেহেতু একদম এক্স্যাক্ট অ্যান্সারটা জানো না, এটা তোমাদেরকে একটু বলে দিই, ইন্টারেস্টিং একটা কথা। ইতিহাস আর অর্থাৎ হিস্ট্রি আর প্রি হিস্ট্রি দুইটার মধ্যে মেইন ডিফারেন্স হচ্ছে লেখা আবিষ্কার। অর্থাৎ মানুষ যে সময়টা থেকে লেখা শুরু করেছে সেই সময়টা থেকে ইতিহাসের সময়কাল ধরা হয়, আর এর আগের যে সময়টা সেটাকে কি ধরা হয়? এর আগের সময়টাকে হচ্ছে প্রি হিস্ট্রি বা প্রিমিটিভ ধরা হয়, প্রাগ ঐতিহাসিক ধরা হয়। আশা করি এরপর থেকে তোমরা এই জায়গাটা আর কনফিউজ হবে না, ঠিক আছে। আচ্ছা, তারপর সরীসৃপ, সমুদ্রের স্বাদ, কুষ্ঠরোগীর বউ, টিকটিকি, হলুদ পোড়া, আজকাল পরশুর গল্প, হারানের নাচ জামাই, ছোট বকুলপুরের যাত্রী ইত্যাদি। অর্থাৎ এগুলো হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের, যার কিনা আজকে হ্যাপি বার্থডে, সেই মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প। আচ্ছা, তো তারপর একটু দেখি, কলকাতায় 1956 সালে 3 ডিসেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কলকাতায় 1956 সালে 3 ডিসেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, ঠিক আছে।
আচ্ছা, ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট সেটা বলি, কারণ হচ্ছে আজকের ক্লাসটার পরে, মানে আজকে তোমাদেরকে আমি যা কিছু বোঝাবো, এরপরে আমি তোমাদেরকে পরের ক্লাসটাতে, মোস্ট প্রবাবলি পরের ক্লাসটাতে, অর্থাৎ আগামী সপ্তাহের ক্লাসে আমি তোমাদেরকে হচ্ছে এইখান থেকেই অ্যাডমিশন টেস্টে কী ধরনের কোশ্চেন আসে সেগুলো সলভ করাবো। তারপর হচ্ছে এইখান থেকে বাংলা সেকেন্ড পেপারে কী ধরনের প্রশ্ন আসে সেগুলো সলভ করাবো। এরপরে হচ্ছে আমি কিন্তু তোমাদের একটা পরীক্ষা নেব। পরীক্ষাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই পরীক্ষার মাধ্যমেই তোমরা কিন্তু নিজেদেরকে যাচাই করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখি, এখন আমরা পড়বো পাঠ পরিচিতি। এখন আমরা কি পড়বো? পাঠ পরিচিতি। দেখা যাক পাঠে কি আছে। প্রথমেই মাসি পিসি গল্পটি প্রথম প্রকাশিত হয় কলকাতার পূর্বাশায় পত্রিকায় 1352 সালের চৈত্র সংখ্যায়, অর্থাৎ মার্চ থেকে এপ্রিল 1946 সালে। আচ্ছা, তারপর দেখি মাসি পিসি গল্পটি প্রথম প্রকাশিত হয় কলকাতার কোন পত্রিকায়? পূর্বাশা পত্রিকায়। সবসময় তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের জন্য কিন্তু এই যে উৎসটা, এই উৎসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ উৎস থেকে অনেক সময় অবজেক্টিভ হিসেবে প্রশ্ন আসে। অর্থাৎ এই ব্যাপারটা আমরা অবশ্যই মনে রাখবো যে মাসি পিসি গল্পটা প্রথম সংকলন করা হয় কলকাতার পূর্বাশা পত্রিকা থেকে। তারপর পরে এটা সংকলিত হয় পরিস্থিতি নামক একটা গল্প গ্রন্থে। কি নাম? পরিস্থিতি। পরিস্থিতি নামক একটা গল্প গ্রন্থে। এবং বর্তমান যে অবস্থাটা, ঠিক আছে, এইটা একটা ইন্টারেস্টিং ঘটনা। সেটা হচ্ছে যখন বই লেখা হয়, বই দেখা যায় যে কিছুদিন পর পর এটার একটা পরিমার্জন হয়, লেখাটা চেঞ্জ হয়, নতুন নতুন ভার্সন আসে, ঠিক আছে? যেমন মনে করো আমার কাছে যে বইটা আছে, এটা হচ্ছে, এটাতে লেখা আছে 2018-19 সাল, ঠিক আছে? অর্থাৎ এরপরেও তো বইটা আরও আপডেট হয়েছে। তো এইরকম আপগ্রেডেশনগুলোর জন্যই কিন্তু দেখা যাচ্ছে যে দেখো, প্রথমে গল্পটা প্রকাশিত হয়েছে পূর্বাশায়, তারপর সেটা গেছে পরিস্থিতিতে, তারপর সেটা গ্রহণ করা হয়েছে ঐতিহ্য থেকে, ঐতিহ্যর যে প্রকাশিত মানিক রচনাবলী পঞ্চম খণ্ড, সেখান থেকে। অর্থাৎ আমরা যেটা বুঝতে পারলাম যে বইটা আস্তে আস্তে আপডেট হতে থাকে। অর্থাৎ গল্পের কাহিনী বদলে যায় না, কিন্তু মনে করো ছোটোখাটো কিছু জিনিসপত্র বদলাতে পারে। যেমন ফর এক্সাম্পল কি বানানটা, একটা সময় পর্যন্ত বাংলা ভাষায় ক রস্বইকার আর ক দীর্ঘইকারের আলাদা কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স ছিল না, কিন্তু এখনকার গল্প, কবিতা, লেখা, কপিতে তোমরা দেখবে যে ক রস্বইকার আর ক দীর্ঘইকারের একটা সিগনিফিকেন্ট ডিফারেন্স কিন্তু আছে। অর্থাৎ 1947 সালে, অর্থাৎ ওই যে 1946 সালে লেখা যে গল্পটা, সেটার বানান রীতি আর 2021 সালের বানান রীতি কিন্তু একই না। এই কারণেই বইয়ের আপগ্রেডেশনগুলো হয়। আচ্ছা, তারপর দেখি স্বামীর নির্মম নির্যাতনের শিকার পিতৃমাতৃহীন এক তরুণীর করুণ জীবন কাহিনী নিয়ে রচিত হয়েছে মাসি পিসি গল্প। আমাকে একটু কমেন্টে লিখে জানাও তো, যারা একটু স্মার্ট বা যারা হচ্ছে আগে একটু পড়ালেখা করেছো, যে এখানে পার্টিকুলারলি কার কথা বলা হচ্ছে, অর্থাৎ যেই তরুণীর কথা বলা হচ্ছে সেই তরুণীর নাম কি, লিখে জানাও তো দেখি। সৃষ্টি বলেছে চৈত্র সংখ্যা মানে কি? চৈত্র সংখ্যা মানে হচ্ছে প্রতিটা মাসের আলাদা আলাদা সংখ্যা থাকতে পারে না, তো এটা হচ্ছে চৈত্র সংখ্যা। মানে মনে করো বৈশাখে একটা ম্যাগাজিন বের হয়, তারপর হচ্ছে জ্যৈষ্ঠে আরেকটা ম্যাগাজিন বের হয়, এরকম করে করে চৈত্র মাসে যেটা বের হয় আর কি, সেটাকে বলা হচ্ছে চৈত্র সংখ্যা। আচ্ছা, এই তো অলরেডি তোমরা অনেকেই সঠিক উত্তরটা লিখছো, সেটা হচ্ছে আল্লাদি, ঠিক আছে? সো তোমরা অ্যাজ আই এক্সপেক্টেড তোমরা আগে এটা পড়েছো, খুবই ভালো হয়েছে। তারপরে এই যে আল্লাদি নামক ওই তরুণীর মাসি ও পিসি দুইজনই বিধবা ও নিঃস্ব। তার বিধবা মানে কি? বিধবা মানে হচ্ছে যার স্বামী মারা গেছেন, আর নিঃস্ব মানে হচ্ছে যিনি একদমই গরিব বা হচ্ছে যার কোনো সহায় সম্বল নাই। দেখো, নিঃস্ব দন্তস্ব দিয়ে সহায়, আর ব দিয়ে হচ্ছে সম্বল, বুঝছো? তার মানে হচ্ছে নি মানে কি? নাই। নি স, তার মানে হচ্ছে নাই সহায় সম্বল, বুঝছো? নিঃস্ব মানে কি? একটু কমেন্টে লিখে জানাও তো নিঃস্ব মানে কি, বুঝছো কিনা? কমেন্টে একটু লিখে জানাও নিঃস্ব শব্দের অর্থ তোমরা বুঝতে পেরেছো কিনা। আল্লাদি অ্যান্সারটা পেয়ে গেছে অলরেডি, আল্লাদি আর লেখা লাগবে না। নিঃস্ব শব্দটার অর্থ বুঝেছো কিনা এটা একটু লিখাও। আকিফ একটা কথা লিখেছে যে ঈদ শব্দটার বানান পরিবর্তন করাটা একদমই অযৌক্তিক ছিল। কখনো কখনো বানান পরিবর্তন বাংলা একাডেমি যেটা করে সেটাই যে মানুষ অ্যাকসেপ্ট করে তাই কিন্তু না। বাংলা একাডেমি একটা অপশন দিয়েছে যে তোমরা ঈদ রস্বই দিয়ে লিখতে পারবে, দীর্ঘ দিয়েও লিখতে পারবে। তো এরপর বাকিটা আপ টু আস, আমরা যেভাবে ব্যবহার করি। দেখা যাবে যে একটা সময় পর্যন্ত গিয়ে আমরা যেভাবে ব্যবহার করব সেভাবে আসলে জিনিসটা দাঁড়িয়ে যাবে। যেমন একটা কথা কিন্তু তোমাদেরকে আগেও বলেছি যে
ভাষা এত চলমান, এত গতিশীল যে ভাষাকে আসলে সরাসরিভাবে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না, কোনো কর্তৃপক্ষ বা অথরিটি কখনো নিয়ন্ত্রণ করতে পারে না। মানুষ যেভাবে ব্যবহার করে ভাষা সেটাই হয়। আচ্ছা, ঠিক আছে, ওকে। তারপরে আনুশ ইসলাম বলছে যে গল্পগুলো সংক্ষেপিত দেয় কেন? কারণ হচ্ছে গল্পটার প্রতিটা লাইন, প্রতিটা শব্দ থেকে তোমাদের অবজেক্টিভ আসতে পারে। এই কারণে গল্পটা যদি একদম পুরো এক্সপ্লেন করে দেয়, এক নম্বর কথা হচ্ছে তোমাদের বইটা এখন তো এইটুক, তোমাদের এই বইটা হয়ে যেত তখন এত বড়, অর্থাৎ একটা দেখা যেত উপন্যাস সমগ্র হয়ে যেত। আরেকটা ব্যাপার হচ্ছে যে তখন তোমরা গল্পটা মনে রাখতে পারতা না, এই যে অবজেক্টিভ আসে এতগুলো। আচ্ছা, তারপর দেখি তারা তাদের অস্তিত্ব রক্ষার পাশাপাশি বিরূপ বিশ্ব থেকে আল্লাহকে রক্ষার জন্য, অর্থাৎ এখানে মাসিয়ার পিসির কথা বলা হচ্ছে, যে বুদ্ধিদীপ্ত ও সাহসী সংগ্রাম পরিচালনা করে, সেটাই গল্পকে তাৎপর্যপূর্ণ করে তুলেছে। সেটাই গল্পকে কি করেছে? তাৎপর্যপূর্ণ করে ফেলেছে। আচ্ছা, তারপর অত্যাচারী স্বামী, কার স্বামী? আল্লাদির স্বামী। এবং লালসা মানে লোভে উন্মত্ত মানে হচ্ছে পাগল। জোদ্দার মানে হচ্ছে যিনি হচ্ছে ওই যে জমিদারের মতো কাজ করে, তাকে বলা হয় জোদ্দার। দারোগা ও গুন্ডা বদমাশদের আক্রমণ থেকে আল্লাদিকে নিরাপদ রাখার ক্ষেত্রে অসহায়, তার মানে হচ্ছে যার কোনো সহায় নেই, এই দুই বিধবার দায়িত্বশীল ও মানবিক জীবনযুদ্ধ খুবই প্রশংসনীয়। বর্তমান পাঠ গ্রহণ করা হয়েছে ঐতিহ্য প্রকাশিত মানিক রচনাবলী পঞ্চম খণ্ড থেকে, অর্থাৎ উৎস হিসেবে এই মানিক রচনাবলীর পঞ্চম খণ্ডটাই ব্যবহার করা হয়েছে। আচ্ছা, তারপর দেখি দুর্ভিক্ষের মর্মস্পর্শী স্মৃতি, জীবিকা নির্বাহের কঠিন সংগ্রাম, নারী হয়ে নৌকা চালনা ও সবজি ব্যবসা পরিচালনা প্রভৃতি এই গল্পের বৈচিত্র্যময় দিক। অর্থাৎ এই গল্পটায় অনেক কিন্তু ডিফারেন্ট ঘটনা আছে, অনেক কিন্তু ডিফারেন্ট ফিচার আছে, যেই জিনিসগুলো আমরা যখন গল্পটা পড়বো তখন আমরা নিজেরাই বুঝতে পারবো। আর ইন দ্য মিন টাইম আমরা হচ্ছে দেখতে পাচ্ছি যে এখানে অলরেডি মেনশন করে দিয়েছে পাঠ পরিচিতিতে যে দুর্ভিক্ষের কথা আছে, জীবিকা নির্বাহের সংগ্রামের কথা আছে, একজন নারীর আসলে সামাজিক ভূমিকা বা চিত্রটা কি সেটা নিয়ে কথা আছে, এবং সবজি ব্যবসা বা হচ্ছে জীবিকা অর্জনের জন্য কি করা যেতে পারে সেটা নিয়েও কথা বলা আছে। ঠিক আছে, তারপর দেখি এখন আমরা গল্পটা পড়া শুরু করবো, মাসি ও পিসি। আমাকে একটু আরেকবার লিখে জানো তো দেখি তোমাদের মনে আছে কিনা, যে মাসি দুইটা টিম হয়ে তোমরা একটু কমেন্ট করো। একটা টিম লিখে হচ্ছে মাসি কার্বন, আর আরেকটা টিম লিখে হচ্ছে পিসি কার্বন। দেখি তোমরা কমেন্টে, দেখি তোমরা পারো কিনা। আব্দুল্লাহ মামুন তার বড় ভাইয়ের বিয়ের দাওয়াত দিচ্ছে শুক্রবারে। ঠিক আছে, আমরা সবাই দল বেঁধে যাব, দেখা যাবে খাবার শর্ট পড়বে। আচ্ছা, একটু কমেন্টে লিখে জানাও যে মাসি আর পিসি, তোমরা দুইটা টিম হয়ে মাসি কার্বন আর পিসি কার্বন একটু লিখে জানাও। আমি একটু পানি খাই। শেলি বলছে মাসি মার বোন। মায়ের পক্ষে অনেক কমেন্ট আসছে, দেখি। সবাই বলছে মাসি মায়ের বোন, বাবার পক্ষে কেউ নাই। আচ্ছা, ঠিক আছে, তার মানে তোমরা হচ্ছে সবাই সঠিক উত্তর দিয়েছ, তার মানে কারো কোনো কনফিউশন নাই। আমরা পড়া শুরু করি তাহলে। শেষ বেলায় খালে এখন পুরো ভাটা, জল নেমে গিয়ে কাদা আর ভাঙাই পাটকেল ও ওজনে ভারী আবর্জনা বেরিয়ে পড়েছে। এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে দেখো যে একটা জিনিস হচ্ছে সমুদ্র, ঠিক আছে, মূলত যে জোয়ার ভাটাটা এটা কিন্তু সমুদ্রের ক্ষেত্রে বেশি মেনটেন করা হয়, বা এটা আমরা সমুদ্রের ক্ষেত্রে বেশি দেখি যে জোয়ার আর ভাটা। জোয়ারে যখন হয় দেখা যায় যে অনেক পানি থাকে, আর ভাটার সময় দেখা যায় যে পানি একদম কমে যায়, এবং পানির কমে যাওয়ার কারণে দেখা যায় যে এই ধরনের যে নাব্যতা যেটা বলে আর কি, মানে নৌকা চালানোর যে উপযোগিতাটা সেটা কমে যায়। তো খালের ক্ষেত্রেও একই কথা বলা হয়েছে যে যেহেতু শেষ বেলা বা বেলা শেষ হয়ে গেছে বা সন্ধ্যের কাছাকাছি সময় হয়ে গেছে, দেখা গেছে যে পানিটা একদম কমে গেছে এবং জল নেমে গেছে, পানির যে লেভেলটা, ওয়াটার লেভেলটা সেটা নিচে নেমে গেছে। ওয়াটার লেভেল নিচে নেমে যাওয়ার কারণ হয়েছে কি, খালের নিচে যে ভাঙাই পাটকেল, তারপর হচ্ছে যে আবর্জনা, সেগুলো দেখা যাচ্ছে উপরের দিকে উঠে এসেছে, বুঝছো? মানে হচ্ছে নর্মালি দেখা যায় এইটা হচ্ছে খালের যদি
এটা যদি হয় একটা খালের একদম মাটির সারফেসটা, তার উপরে হচ্ছে ময়লা আবর্জনা, তার উপরে হচ্ছে পানি থাকে। দেখা গেছে পানিটা নিচে নেমে যাওয়ার কারণে ওই ময়লা আবর্জনা ইটগুলো বাইরে বেরিয়ে পড়েছে, বুঝছো? আচ্ছা, তারপরে কংক্রিটের পুলের কাছে খালের ধারে লাগানো শালতি থেকে, ইম্পর্টেন্ট একটা শব্দ, শালতি থেকে খড় তোলা হচ্ছে পারে। আমাকে একটু কমেন্টে লিখে জানাও যে শালতি শব্দটার অর্থ কি। দেখি কমেন্টে লিখে জানাও তো শালতি শব্দটার অর্থ কি। পাশাপাশি জোড়া লাগানো, শালতি শব্দটার অর্থ কিন্তু তোমাদের বইয়ের শব্দার্থ অংশে আছে, দেখেও লিখে জানাতে পারো, দেখি তোমাদের তাও যদি বইয়ের সাথে একটা অ্যাটাচমেন্ট হয় আর কি। পাশাপাশি জোড়া লাগানো দুটো বড় শালতি বোঝায় আটি বাঁধা খড়, তিনজনের মাথায় চড়ে গিয়ে জমা হচ্ছে ওপরের মস্ত কাদায়। ওঠানামার পথে ওরা খড় ফেলে নিয়েছে কাদায়। শালতি নৌকা বলছে কি ধরনের নৌকা? নৌকা তো আমিও বুঝলাম। প্রীতি সরকার সবাই বলছে শালতি মানে হচ্ছে নৌকা, কিন্তু নৌকাটার একটা ফিচার আছে। আচ্ছা, মাইনুদ্দিন বলছে তাল গাছে তৈরি নৌকা। আরো একটা কাঠ আছে এখানে, ওইটা একটু বলবা দেখি। লিনাও বলছে নৌকা। তিথি বলছে শালকাঠ নির্মিত সরু নৌকা। শ্রুতি সাহা বলছে নৌকা, বোট। মেহেদি হাসান বলছে, হোসেন মোহাম্মদ ফাহিম বলছে শালকাঠের নৌকা। হ্যাঁ, তার মানে এখানে কিন্তু শালকাঠ আর তালকাঠ দুটোই হতে পারে। তার মানে হচ্ছে এই যে শালতিটা, এটা যেহেতু সরু একটা যে বোঝো, ঠিক আছে, এটা যেহেতু সরু একটা নৌকা, অনেক সময় এটা অনেক জায়গায় এই আফ্রিকার দিকগুলোতে এটাকে ক্যানু বলা হয়। ক্যানু, তোমরা যারা হচ্ছে ওই যে তিন গোয়েন্দা পড়বার তারাও এই শব্দটার সাথে পরিচিত হবে। ক্যানু মানে হচ্ছে একটা চিকন নৌকা, বুঝছো? ওই যে কায়াকিং করে দেখছো কখনো? কায়াকিং করে যেরকম ওরকম চিকন নৌকা, ওই রকমই হচ্ছে শালতি। বুঝতে পারছো? মানে আমি হচ্ছে উইথটা বোঝালাম, কতটুকু সরু সেটা বোঝালাম। তো এইটা বাংলাদেশের কালচারে এটা দুইভাবেই বানানো হতে পারে, মানে কায়াকিং এর মতো ওই রকম মানে ফাইবার দিয়ে বানায় না, এই জিনিসটা হচ্ছে তালকাঠ অথবা শালকাঠ দিয়ে বানানো হয়, সরু একটা নৌকা। আচ্ছা, পাশাপাশি জোড়া লাগানো দুটো বড় শালতি বোঝাই, তার মানে হচ্ছে এইখানে একটা নৌকা আর এইখানে একটা নৌকা, বুঝছো? এই যে এইখানে একটা নৌকা আর এইখানে একটা নৌকা, দুইটা নৌকা পাশাপাশি রাখা। তো পাশাপাশি রেখে একটা শালতি থেকে আরেকটা শালতিতে পা দিয়ে বা ওটার উপর ভর করে উপরের যে মস্ত গাদাটা আছে সেই গাদাটার উপর গিয়ে খড়গুলো জমা করা হচ্ছে। আর ওঠানামার যে রাস্তাটা, সেখানে যেহেতু কাদা, সেখানে যাতে কেউ পিছলিয়ে না পড়ে এই কারণে সেখানে খড় বিছানো হয়েছে। আশা করি ক্লিয়ার। আচ্ছা, তারপরে শালতি থেকে ওদের মাথায় খড় তুলে দিচ্ছে দুজন। একজনের বয়স হয়েছে, আট পাকা চুল, রোগা শরীর। অন্যজন মাঝ বয়সী, বেটে জোয়ান, মাথায় ঠাসা কদম ছাটা রুক্ষ চুল। শালতি থেকে ওদের মাথায় খড় তুলে দিচ্ছে কজন? দুজন। এটা কিন্তু ইম্পর্টেন্ট। শালতি থেকে ওদের মাথায় খড় তুলে দিচ্ছে দুইজন, ঠিক আছে? দুইজনের ফিচারই বলা হয়েছে। একজনের একটু বয়স হয়েছে, আট পাকা চুল, রোগা শরীর। বয়স্ক যার, তার হচ্ছে কাঁচা পাকা চুল, শরীরটা রোগা, বুঝছো? একজন। আরেকজন হচ্ছে মাঝ বয়সী, বেটে জোয়ান, তার মানে খুব বেশি হাইট না, হাইট একটু কম কিন্তু জোয়ান, তার মানে হচ্ছে তার বয়স খুব বেশি হয় নাই। আর মাথায় ঠাসা কদম ছাটা রুক্ষ চুল। একটু কি কমেন্টে লিখে জানাবা যে এই কদম ছাটটা আসলে কি? কদম ছাট রুক্ষ চুল, কমেন্টে লিখে জানাও তো। শালু বলছে যে সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, বাবার করোনা পজিটিভ এসেছে। ফি আমানিল্লাহ শালু, আশা করি আঙ্কেল খুব দ্রুতই ভালো হয়ে যাবেন, তুইও সাবধানে থেকো। আসমা বলছে আমার নাম জীবনে পড়া হয় না। আচ্ছা, কমেন্ট দেখি, ঠিক আছে। মাথার চুল কদম ফুলের মতো ছাট হয়েছে এমন, ছোট করে ছাটা চুল। ঐশী বলছে আর্মি ছাট, বলছে মুরসালিন। আরে ফির আর্মি ছাট সরাসরি কদম ছাট না, খাড়া খাড়া চুল, খুব ছোট ছোট চুল। আচ্ছা, বুঝাই তোমাদেরকে, ঠিক আছে। দেখো, যখন মনে করো এই যে আমার চুলটা আছে, এটা যদি আমি একদম পুরো ন্যাড়া করে ফেলি, বুঝছো? এরপর ন্যাড়া করে ফেলার পর কি হবে? প্রথম তো কিছুদিন সবাই আমার মাথায় ঢোল বাজানোর চেষ্টা করবে, তারপর দেখা যাবে যে মাথায় অল্প অল্প করে চুল গজাচ্ছে, ঠিক আছে? তখন ওইটা হচ্ছে একদম কদম গাছ। কদম ফুল কখনো দেখেছো? কদম ফুল কিন্তু যদি তুমি হাতে লাগাও দেখবে যে একটু খোঁচা খোঁচা চুল। যখন একদম ন্যাড়া মাথা থেকে প্রথম যখন চুল ওঠে, তখন মাথায় হাত দিলে দেখবা যে একটু খোঁচা খোঁচা লাগছে। অর্থাৎ আমাদের চুল যখন এই যে এখন তো আমার মাথায় মোটামুটি চুল আছে, ঠিক আছে, এই চুলটা গোড়া যেটা,
সেইটা যখন একটু বড় হয়, অর্থাৎ চুলটা যখন একটু বড় হয়, তখন দেখা যায় যে চুলের স্মুথনেস একটু বাড়ে। কারণ হচ্ছে ব্যাপারটা তোমাদেরকে বোঝাই, ছুরি আছে না, ছুরির তো প্রথমে শার্পনেস অনেক বেশি থাকে। যখন ওটা দিনের পর দিন কাটা হতে থাকে, মানে দিনের পর দিন ওটা দিয়ে ওটা যখন কোনো কিছু স্পর্শে আসে, তখন দেখা যায় ওইটা একটু ভোতা হয়ে যায়, তার মানে ওটা যে শার্পনেসটা সেটা একটু কমে যায়। চুলের ক্ষেত্রেও কিন্তু তাই, চুল যখন প্রথম ওঠে তখন কিন্তু চুলের যে শার্পনেস সেটা একটু বেশি থাকে। এরপরে দেখা যায় যে আস্তে আস্তে সেই শার্পনেসটা কমতে থাকে, কারণ হচ্ছে আমরা চুল আঁচড়াই, চুল স্টাইল করি, চুলে পানি দেই, জেল দেই, অনেকে ভাতের মার দেই, বিভিন্ন রকম কাজ করি, তাই তো? এই কারণে দেখা যায় যে চুলের যে শার্পনেসটা এটা কমে যায়। তো একদম প্রথমে যখন চুলটা উঠে তখন দেখা যায় যে একদম শার্প একটা চুল থাকে, অর্থাৎ হাত দিলে খোঁচা খোঁচা লাগে, ওইটাই হচ্ছে কদমের সাথে তুলনা করা হয়েছে। আচ্ছা, তারপরে এখন দেখি, আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। তারপর দেখি, কমেন্টে একটু লিখে জানাও যে কলম ছাড়া রুক্ষ চুল বলতে আমি যা বোঝালাম সেটা তোমরা বুঝেছো কিনা। পুলের তলা দিয়ে ভাটার টান ঠেলে এগিয়ে এলো সরু লম্বা আরেকটা শালতি, 2 হাত চড়া হয়নি না হয়, তার মানে 2 হাতও চড়া না, এরকম আরেকটা শালতি এগিয়ে আসলো। এবং কোথা দিয়ে আসলো? পুলের তলা দিয়ে, তার মানে এটা মনে করো খাল, ঠিক আছে? খালের উপর দিয়ে এরকম একটা পুল, ঠিক আছে? এটা খাল, এটার উপর দিয়ে একটা পুল, যেটার উপর দিয়ে মানুষ চাইলে হেঁটে পার হতে পারে। ওটার নিচ দিয়ে, অর্থাৎ পুলটার নিচ দিয়ে একটা আরেকটা শালতি আসলো, ঠিক আছে? দু মাথায় দাঁড়িয়ে দুজন প্রৌঢ়া বিধবী। প্রৌঢ়া, প্রৌঢ়া মানে কি? প্রৌঢ় মানে হচ্ছে বৃদ্ধ, আর প্রৌঢ়া মানে হচ্ছে বৃদ্ধের যে ফেমিনিন জেন্ডার সেটা, অর্থাৎ বিপরীত লিঙ্গ, ঠিক আছে? তো বিধবা লগি ঠেলছে। লগি কি? লগি হচ্ছে নৌকার একটা অংশ, যেটা দিয়ে হচ্ছে মূলত নৌকা চালানোতে সহায়তা করা হয়, ঠিক আছে? নৌকা চালানো যায় আর কি, যেটা দিয়ে। ময়লা মোটা থানের আঁচল দুজনেরই কোমরে বাঁধা। মোটা থান কাপড় কোনগুলো জানো? যেগুলোর একটু দাম কম হয় সেগুলোই আসলে মোটা থান কাপড়, অর্থাৎ যেগুলোতে আলাদা কোনো ডিজাইন নাই, যেগুলোতে আলাদা কোনো রং নাই, সেগুলোই হচ্ছে মোটা থানের কাপড়। আচ্ছা, তারপর একজন প্রশ্ন করেছে চুলে ভাতের মার কেন দেয়? যে আসলে ওই যে অনেকে জেল দিতে পারে না, তো এই কারণে চুলে ভাতের মার দেয়। আচ্ছা, তারপর দেখি, রাফি বলছে প্রৌঢ়া মানে কি মধ্যবয়সী নারী কিনা? না, প্রৌঢ়া মানে হচ্ছে বৃদ্ধ। শেলি বলছে হাত ছয়েক লম্বা সরু বাঁশ নৌকা চালানোর জন্য ব্যবহৃত হয়, তার মানে হচ্ছে, দেখো আমি তোমাদেরকে বোঝাই, বৈঠা কোনটা? বৈঠা হচ্ছে যেটা মনে করো এইভাবে প্যাডেল করে, বুঝছো? মানে বৈঠা এইভাবে বায় না, এটা হচ্ছে বৈঠা। আর লগি হচ্ছে একটা বাঁশ যেটা দিয়ে মূলত ঠেলা দেয়। এখন দেখো, লগি আর বৈঠার মধ্যে একটা সুস্পষ্ট ডিফারেন্স আছে নৌকা চালানোর ক্ষেত্রে, এটা একটু বোঝো। বৈঠা হচ্ছে যখন তোমার মনে করো যেখানে নৌকাটা তুমি চালাচ্ছ সেখানে যখন অ্যাডিকুয়েট বা এনাফ পরিমাণ পানি আছে, তার মানে বৈঠাটা দিয়ে তুমি পানি বাঁধছ, ঠিক আছে? বৈঠাটা দিয়ে তুমি পানিকে পিছের দিকে দিচ্ছ এবং পানির ধাক্কায় তোমার নৌকাটা সামনের দিকে যাচ্ছে। আর লগি হচ্ছে যখন দেখা যায় যে পানি অনেক কম, ওখানে কিন্তু বৈঠা বাইলেও সামনে আগায় না, কারণ ওখানে তো নাব্যতা কম অনেক, তাই তো? নৌকা চালার অবস্থাটা ওখানে অতটা ভালো না। ওই কারণে তখন ওই লাঠিটা দিয়ে বা ওই বাঁশটা দিয়ে মাটিতে ধাক্কা দেওয়া হয়, বুঝছো? মাটিতে, কারণ মাটিটা তো তখন খুব কাছাকাছি, মাটি তার অল্প উপরে অল্প একটু পানি, তার উপরেই নৌকা, তখন ওই মাটিটা কিন্তু নাগাল পাওয়া যায় ওই সরু বাঁশটা দিয়ে বা লাঠিটা দিয়ে। তো তখন মাটিতে ধাক্কা দিলে তখন দেখা যায় নৌকাটা আগায়। অনেক সময় দেখা যায় যে যখন পার্ট থেকে নৌকাটা মাত্র স্টার্ট করবে, শুরু হবে, তখনও কিন্তু লগি দিয়ে ধাক্কা দেওয়া হয়, তখন বৈঠা দিয়ে কিন্তু ধাক্কা দেওয়া হয় না। তার ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে যে বৈঠাটা অনেক ছোট হয় আকারে, বুঝছো? আশা করি লগি আর বৈঠার মধ্যে পার্থক্য বুঝেছো। পলাশ বলছে প্রশ্ন করলেও কমেন্ট পড়ে না, উত্তরও দিলেন না। এখন তোমার প্রশ্ন আর কমেন্ট কোনটা, এটাই তো আমি দেখতে পেলাম না। আচ্ছা, তারপর হ্যাঁ, রঞ্জু বলছে যে অল্প পানিতে লগি ঠেলা হয়, রাইট। পার্থক্য হচ্ছে অল্প পানিতে লগি দিয়ে নৌকা চালানো হয় আর বেশি পানিতে বৈঠা দিয়ে নৌকা চালানো হয়। তারপর দেখি, জলিল বলছে নৌকা চালাতে বৈঠা ব্যবহার করা হয় আর লগি দিয়ে মাটিতে ধাক্কা দেওয়া হয়, এক্স্যাক্টলি এটাই। তারপর দেখি, মাঝখানে গুটিসুটি হয়ে বসে আছে অল্প বয়সী একটি বউ, গায়ে জামা আছে, নকশা পাড়ের সস্তা সাদা শাড়ি, আটশাট থমথমে গড়ন, গোলগাল মুখ। তার মানে আল্লাদির বিবরণ দেওয়া হচ্ছে এখানে। তার মানে কার বিবরণ দেওয়া হচ্ছে? আল্লাদির বিবরণ দেওয়া হচ্ছে এখানে। আচ্ছা, তারপর দেখি,
শালু বলছে সবাইকে কত সালামি পেয়েছো তোমরা? ক্লাসটা করো, ক্লাসের মধ্যে দিয়ে যখন তোমাদেরকে গ্যাপ দেবো তখন তোমরা লিখে জানাতে পারো কার কত সালামি পেয়েছো। অনেকে আমার কাছে ইনবক্সে সালামি চেয়েছো, কিন্তু তোমাদের সংখ্যা এত বেশি যে সালামি সবাইকে দেওয়া সম্ভব হয় নাই, তার জন্য খুবই দুঃখিত। আচ্ছা, তারপর দেখি মাসি পিসি ফিরছে কৈলেশ, বুড়ো লোকটা বলল। তার মানে একজন আরেকজনকে বললো, ওই যে দুইজনের কথা আমরা আগে বলেছিলাম যে একজন বুড়া একজন হচ্ছে জওয়ান, তো তারাই কথা বলছে যে মাসি পিসি ফিরছে কৈলেশ। তার মানে ওই যে পুলের নিচ দিয়ে যে শালতিটা আসছে, সেটা হচ্ছে পুলের নিচে দিয়ে যে শালতিটা আসছে সেটাতেই আসছে হচ্ছে মাসি পিসি, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা যেটা দেখছি যে কৈলাস বাহকের মাথায় খড় চাপাতে ব্যস্ত ছিল। মাসি পিসির গলা ঝরঝরে, আওয়াজ একটু মোটা, একটু ঝংকার আছে। তার মানে হচ্ছে আমরা এখানে তিনটে ইনফরমেশন পড়লাম। একটা হচ্ছে যে মাসি পিসি পুলের নিচ দিয়ে আরেকটা শালতিতে ফিরছে, যেখানে কিনা তাদের মাঝে শুয়ে আছে হচ্ছে, তাদের মাঝে আছে হচ্ছে আল্লাদি, যা তার হচ্ছে এরপরে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে কৈলাস বাহকের মাথায় খড় চাপাতে ব্যস্ত ছিল, আর মাসি পিসির গলার ভয়েসটা কীরকম ছিল সেটার কথা কিন্তু এখানে বলা হচ্ছে। আচ্ছা, তারপর দেখি মাসি বড় শালতির খড় ঠেকানো বাঁশটা চেপে ধরে থাকে, আর পিসি লগি হাতে নিয়ে পিছন থেকে এগিয়ে আসে সামনের দিকে। অগত্যা ফেনিয়ে রসিয়ে বলার বদলে কৈলাস সোজা কথায় বলে, যোগুর সাথে দেখা হলো কাল। আচ্ছা, একটা কথা তোমাদেরকে আগেও বলেছি, আরেকবার বলি, সেটা হচ্ছে যে গল্পটা যেহেতু বড় এবং গল্পটার প্রত্যেকটা লাইন যেহেতু এমন না যে তুমি বুঝবা না, বা প্রত্যেকটা লাইন যেহেতু ইম্পর্টেন্ট না, প্রত্যেকটা লাইন বাই লাইন আমরা এগোলাম না, আমরা মূলত লাইন বাই লাইন যখন কবিতা পড়বো তখন পড়বো। আর গল্পের ক্ষেত্রে আমরা ইম্পর্টেন্ট একটু যেগুলো যেগুলো কিনা বোঝা যায় না, কঠিন দুর্বোধ্য, একটু বুঝিয়ে দিলে ভালো হয়, সেগুলো পড়বো, ঠিক আছে। আচ্ছা, তো তারপরে দেখি, এ কারণে এখানে মনে হচ্ছে যে কিছু অংশ গ্যাপ আছে, কারণ হচ্ছে এখানে সবগুলো লাইন মেনশন করা হয় নাই। খড় তুলে দিতে সাজ হয়ে গেল, তা দোকানে একটু মানে আর কি চা খেতে গেছি, চায়ের দোকানে যোগুর সাথে দেখা। কমেন্টে লিখে জানাও তো যে যোগুকে, কমেন্টে একটু লিখে জানাও যোগুকে। কমেন্টে একটু লিখে জানাও যে যোগুকে। আব্দুল জলিল বলছে জগর বন্ধু কৈলাস। এশা বলছে সবার আগে সঠিক উত্তর দিয়েছে এশা, যোগ হচ্ছে আল্লাদির স্বামী। আখি বলছে আল্লাদির স্বামী। তোমাদের সাথে সম্পদ ভাইও ক্লাসে জয়েন করেছে, সম্পদকে ক্লাসে ওয়েলকাম। সম্পদ হচ্ছে আগামী সপ্তাহ থেকে তোমাদের ক্লাস নিবে, আশা করি তোমরা আমার আর সম্পদের ক্লাস একসাথেই পাবে। একসাথে পাবে মানে হচ্ছে একটা ক্লাস একসাথে দুইজন নিব না, সপ্তাহে সাইমালটেনিয়াসলি আমরা ক্লাস নিব। আচ্ছা, ঠিক আছে, তোমরা অনেকেই যোগুর কথা জানো, যোগুকে চেনো, যোগু হচ্ছে আল্লাদির স্বামী, ঠিক আছে। ওকে, সো কৈলেশ বলল যে তার সাথে যোগুর দেখা হয়েছিল। কাকে বললো? মাসি আর পিসিকে বললো। যোগুর সাথে কোথায় দেখা হয়েছিল? কাল দেখা হয়েছিল। অর্থাৎ সে একটু ইতস্তত বা আমতামতে করতেই বলছে যে দোকানে একটু মানে আর কি চা খেতে গিয়েছি, চায়ের দোকানে যোগুর সাথে দেখা। তার মানে দেখো এইখানে কৈলাস কিন্তু একটু হেজিটেট করছে, একটু ইতস্তত করছে, আমতা আমতা করছে। তার মানে কি? তার মানে হচ্ছে কৈলাস বেসিক্যালি পুরোপুরি সত্যি বলছে না, কিছুটা মিথ্যা কথা বলছে। তোমরা কি বলতে পারবা, একটু কমেন্টে লিখে জানাও তো যে এই যে লাইনটা, এই যে একটু মানে আর কি চা খেতে গেছি চায়ের দোকানে, কেন এইভাবে একটু ইতস্তত করে বলছে? দেখি তোমরা লেখাটার ভাবটা বুঝতে পেরেছো কিনা, কমেন্টে একটু লিখে জানাও তো যে যোগুর এই যে চা খেতে যাওয়া এটা আসলে কি মিন করছে। দেখি, রাফি বলছে মিথ্যা বলেছে। রাজ বলছে ভয়। তানিয়া বসার সবচেয়ে বুদ্ধিমান বলেছে হচ্ছে মদের দোকানে গেছিল। চেরি ব্লসম বলছে ড্রিঙ্ক করে কৈলাস। কি ড্রিঙ্ক করে? আচ্ছা, আসলে নেশা করে সিয়াম বলছে। আচ্ছা, কাজ ফাঁকি দিয়েছে প্রীতম দে বলছে। অনেক বলছে মদ জুয়ার দোকানে গিয়েছিল। আচ্ছা, হ্যাঁ রাইট।
তার মানে হচ্ছে যোগ হচ্ছে যোগুর সাথে দেখা হয়েছে কৈলাসের কোথায়? দুই বন্ধুর দেখা হয়েছে আসলে মদের আড্ডাখানায়। সেটার কথাই কৈলাস সরাসরি বলতে একটু ইতস্তত করছে মাসি পিসিকে। এটা বলতে পারছে না যে সে আসলে মদ খেতে গেছিল, সেখানে যোগুর সাথে দেখা হয়েছে। সে একটু কথাটাকে চেঞ্জ করে বলেছে যে সে আসলে চায়ের দোকানে গিয়েছিল চা খেতে। ঠিক আছে, তো মাসি বলে চায়ের দোকান না কিসের দোকান তা বুঝেছি কৈলাস। তার মানে হচ্ছে মাসি কিন্তু ঠিকই তার এই মিথ্যাটা ধরে ফেলেছে। পিসি বলে হাতে দুটো পয়সা এলে তোমারও স্বভাব বিগড়ে যায় কৈলাস। তার মানে মাসি আর পিসি কিন্তু কৈলাসকে বকা দিচ্ছে বা শাসন করছে যে সে কেন এই মদের দোকানে গেছে। ঠিক আছে, তারপরে আয়মান রেজা বলেছে আসলে তো চা খায় নাই, নেশা করতে গেছিল। আচ্ছা, মুরাদ বলছে ওরে বাটপার, লাল পানি খেতে গেছিল রাফি বলছে। আচ্ছা, অনেক কিছু মানে তোমাদের ক্লাস নিতে যখন আসি শুধু যে তোমাদের শেখাই তাই না, তোমাদের কাছ থেকে অনেক কিছু শিখাই। আচ্ছা, জিমে বলছে কৈলাসকে ভালো ভাবছিলাম, চায়ের অপমান, জান্নাতি নূর বলছে। আচ্ছা, রুদ্র বলছে লাল পানি। ঠিক আছে, তার মানে তোমরা সবাই মূলত বুঝতে পেরেছো যে কৈলাস আসলে চা খেতে না, কৈলাস আসলে মদ খেতে গিয়েছিল এবং মদ খেতে গিয়ে তার সাথে আরেক মাতাল যোগুর দেখা হয়েছে। তো যোগুর দেখা হওয়ার পরে যোগু তাকে কি বলেছে সেটা নিয়ে এখন কথা। কৈলাস বলে তোমরা নাকি পণ করেছো মেয়া পাঠাবে না। মেয়া মানে এটা কিন্তু মোয়া না, এটা হচ্ছে মেয়া মানে হচ্ছে মেয়ে মেয়ে, বুঝছো? মানে হচ্ছে আল্লাদিকে নাকি জামাইয়ের বাড়িতে পাঠাবে না, শ্বশুর বাড়িতে পাঠাবে না, এটাই নাকি তোমরা পণ করেছো। তো তাতেই চটে আছে সে। সম্মান তো আছে একটা মানুষের, কবার নিতে এলো তা মেয়া দিলে না, তাই তো নিতে আসে না। এই কথাটাই বলছে হচ্ছে কৈলাস, অর্থাৎ কৈলাস অন বিহাফ অফ যোগু। কৈলাস অন বিহাফ অফ যোগু একটা কথা বলছে। ঠিক আছে, তার মানে যোগুকে মূলত ডিফেন্ড করছে কৈলাস। ওই যে চোরে চোরে মাসতুতো ভাই আর মাতাল মাতাল খালাতো ভাই, ওরকম একটা অবস্থা, বুঝছো? তারপরে দেখি মাসি বলে পেটে শুকিয়ে লাথি ঝাঁটা খেতে, কলকে পড়া ছ্যাঁকা খেতে, খুঁটির সাথে দড়ি বাঁধা হয়ে থাকতে দিনভর রাতভর। তার মানে এই অংশটুকুতে যোগু বা আল্লাদির স্বামী আল্লাদিকে কীরকমভাবে নির্মম নির্যাতন করতো সেটাই কিন্তু এখানে লিখেছে। প্রথম কথা হচ্ছে লিখেছে পেটে শুকিয়ে, অর্থাৎ খেতে না দিয়ে। কি বললো? অর্থাৎ খেতে না দিয়ে। তারপর হচ্ছে কলকে পোড়া ছ্যাঁকা খেতে। কলকে পোড়া ছ্যাঁকা কি? তার মানে হচ্ছে ওই যে হুক্কা ব্যবহৃত হয় যেটা, তামাক, মানে যেটা হচ্ছে তোমরা যেটাকে সীসা বলো আর কি, বুঝছো? তো ওইটাতে যে টেম্পারেচার থাকে ওইটা দিয়ে ছ্যাঁকা দিত আল্লাদিকে। চিন্তা করো কত খারাপ। এই যে মাতাল মাতাল যোগু, সে হচ্ছে ওইটা দিয়ে তার বউকে ছ্যাঁকা দিত, এতই খারাপ। এই জিনিসটা দেখো, এইটা কিন্তু আমাদের সমাজে এখনো একটা বড় সমস্যা। দেখা যায় যে এখনো যৌতুকের জন্য নির্যাতন হয়, এখনো দেখা যায় যে নারী নির্যাতনটা অনেক বেশি হয়, এবং এই জিনিসটা আমাদের উচিত সামাজিকভাবে প্রতিরোধ করা। ঠিক আছে? আচ্ছা, এবং এই যে পুরো ব্যাপারটা বললাম এটা কিন্তু একদমই অ্যাপ্রিসিয়েটেবল কিছু না। তার মানে এই ধরনের পৌরুষত্ব দেখানোর কিন্তু কিছু নাই যে একটা মানুষ মানে ইভেন ইফ শি মানে এমনকি যে তোমার বউ, সেও তারও কিন্তু আলাদা একটা এন্টিটি আছে, বা তাকেও কিন্তু এইভাবে তুমি একজন মানুষ হিসেবে নির্যাতন করতে পারো না। যেমন কি না, মানে ব্যাপারটা তোমাদেরকে বোঝাই, যখন ইসরায়েল ফিলিস্তিনের উপর আক্রমণ চালায়, ব্যাপারটা যেরকম খারাপ একটা সামষ্টিকভাবে, যখন একজন মানুষ আরেকজন মানুষের উপর এভাবে আক্রমণ করে, শারীরিক বা মানসিকভাবে নির্যাতন করে, সেই ব্যাপারটাও কিন্তু একইভাবে খারাপ। তার মানে আমরা ইসরায়েল অ্যান্ড ফিলিস্তিন ইস্যুতে যেরকম সোচ্চার, যেরকম আমরা প্রতিবাদ করি বা কথা বলার চেষ্টা করি, একই রকমভাবে কিন্তু একটা ব্যক্তিগত পর্যায়ে যখন নির্যাতন করা হয় কারোর উপর, তখনও কিন্তু আমাদের সেখানে ভূমিকা রাখা উচিত বা স্টেপ ইন করা উচিত। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখি খুঁটির সাথে দড়ি বাঁধা হয়ে রাখতো, বুঝছো? মানে হচ্ছে যে খাম্বা আছে না, সেটার সাথে দড়ি দিয়ে বেঁধে রাখতো আল্লাদিকে। কে বেঁধে রাখতো? তার স্বামী যোগু। এত খারাপ। তারপর দেখি আচ্ছা, এরপরে মাসি বলে মেয়া না পাঠাই, জামাই এলে রাখিনি জামাই আদরে তাকে, ছাগলটা বেচে দিনে খাওয়াইনি ভালো মন্দ 10টা জিনিস। মাসি বলে ফের আসুক, আদরে রাখবো যত দিন থাকে, বজ্জাত হোক খুনে হোক, জামাই তো ঘরে এলে খাতির না করবো কেন। তার মানে হচ্ছে এই অংশটুকুতে আল্লাদির মাসি আর পিসি একটা কথা বলছেন, সেটা হচ্ছে যে জামাই বা যোগু যখন তার স্ত্রী বা আল্লাদিকে নিয়ে যেতে আসে,
তখন মাসি পিসি তাকে দিয়ে দেয় না, কারণ হচ্ছে জানা আছে যে তাকে যদি নিয়ে যায় আবারও তাকে নির্যাতন করবে, তাকে দেখা যাবে যে হচ্ছে খেতে দেবে না, তাকে হচ্ছে মারবে, নির্যাতন করবে, কলকে পড়া দিয়ে ছ্যাঁকা দেবে, খুঁটির সাথে বেঁধে রাখবে। এই কারণে যোগুর সাথে তারা তাদের মেয়েকে দিয়ে দিতে নিরাপদ বোধ করে না। কিন্তু যখন যোগু এই বাড়িতে আসলে কিন্তু যোগু তখন তার যে স্ত্রী তাকে দেখা যায় যে নির্যাতন করতে পারে না, এই কারণেই তখন কিন্তু তাকে আবার তারা ঠিকই জামাই আদর করে। আর এখানে বলেছে বজ্জাত হোক খুনে হোক জামাই তো ঘরে এলে খাতির না করবো কেন, অর্থাৎ খাতির তারা ঠিকই করে। আচ্ছা, তারপর দেখি আসমা জাহান বলছে আহারে ছাগলটার জন্য আমার কষ্ট লাগছে, আসলে খুবই স্যাড, মানে এটা খুবই সৌভাগ্যের একটা ব্যাপার যে আমরা মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি। এরপরে বুড়ো রহমান একা খরচা পেয়ে যায় বাহকদের মাথায়, চুপচাপ শুনে যায় এদের কথা, ছলছল চোখে একবার তাকায় আল্লাদির দিকে, তার মেয়েটা শ্বশুর বাড়িতে মরেছে অল্পদিন আগে। তার মানে এই পার্টিকুলার অংশটাতে আমরা বুঝতে পারলাম যে সময়টার কথা মানিক বন্দ্যোপাধ্যায় মাসি পিসি গল্পটাতে লিখেছেন, সেই সময়টায় কিন্তু এই যে নারী নির্যাতন এটা খুবই বেশি ছিল। এই কারণেই রহমান সাহেবের এই যে বুড়ো রহমান তার মেয়ের যে অবস্থা বা যে নির্মম পরিণতি তার সাথেও তিনি কিন্তু রিলেট করতে পারছেন আল্লাদির এই ঘটনাটাকে। বুঝতে পেরেছ? তারপর দেখি কিছুতেই যেতে চায় না মেয়েটা, তার মানে রহমান সাহেবের মেয়ের কথা বলা হচ্ছে। দাপাদাপি করে কেঁদেছে যাওয়া ঠেকাতে, ছোট অবুঝ মেয়ে, তার মানে হচ্ছে ছোট মেয়ে, বয়স কম, অবুঝ, তার মানে কিছু বোঝে না। তার ভালোর জন্য, আসলে যে কত ভালো সেটা তো পরে দেখা গেছে, তার ভালোর জন্য তাকে জোর জবরদস্তি করে পাঠানো হয়েছিল। আল্লাদের সঙ্গে তার চেহারায় কোনো মিল নাই, বয়সে সে ছিল অনেক ছোট, চেহারা ছিল অনেক বেশি রোগা, তবু আল্লাদির ফ্যাকাশে মুখে তারই মুখের ছাপ রহমান সাহেব দেখতে পায়। খড়ের আঁটি তুলে দেবার ফাঁকে ফাঁকে যখনই সে তাকায় আল্লাদির দিকে, তার মানে আল্লাদির সাথে রহমান কিন্তু তার মেয়ের একটা মিল খুঁজে পায়। এমন না যে তাদের চেহারার মিল আছে, তবে তাদের যে পরিস্থিতিটা, যে নির্মম নারী নির্যাতনে তারা শিকার, এই যে তাদের পরিস্থিতি, এই যে তাদের ভিক্টিমাইজেশন, এই যে তাদের ভুক্তভোগী হওয়া, এই ব্যাপারটাকেই তিনি মিলিয়ে দেখতে পারেন, এই কারণেই একই মনে হচ্ছে। আচ্ছা, সামি বলছে খেলে দিয়েছে মাসি পিসি। আচ্ছা, কৈলাস এবার বলছে, তবে আসল কথাটা এবার বলি। যোগু মোকে বা আমাকে বলল এবার সে মামলা করবে বউ নেবার জন্য। তার বিয়ে করা বউকে তোমরা আটকে রেখেছো বদ মতলবে, তার মানে তোমাদের মতলব খারাপ, নিয়ত খারাপ। মামলা করলে বিপদে পড়বে। স্বামী, স্বামী মানে কি বলো তো, একটু কমেন্টে লিখে জানো তো স্বামী মানে কি, কমেন্টে একটু লিখে জানো স্বামী মানে কি। স্বামী মানে কি? আচ্ছা, এই তো সবাই পারো যে স্বামী মানে হচ্ছে স্বামী। রাইট, সবাই বুঝতে পেরেছো, স্বামী মানে হচ্ছে স্বামী, মানে হচ্ছে স্বামী থেকেই স্বামী এসেছে আর কি। আচ্ছা, তো স্বামী নিতে চাইলে বউকে আটকে রাখার কোনো আইন নাই, জেল হয়ে যাবে তোমাদের। আর যেমন বুঝলাম মামলা যোগ্য করবে আজকালের মধ্যে, মরবে তোমরা, জানো মাসি জানো পিসি, মারা পড়বে তোমরা একেবারে। তার মানে এই যে যোগ্য যদি মামলা করে তার বউকে নিয়ে যাওয়ার জন্য, তাহলে কিন্তু মাসি পিসি ভালোই বিপদে পড়বে, এমনটাই কৈলাস বলছে, বুঝছো? আচ্ছা, মাসি বলল জেলে নয় গেলাম কৈলাস, কিন্তু মেয়া যদি স্বামীর কাছে না যেতে চায় খুন হবার ভয়, বলে মাসি বড় শালতির খড় ঠেকানো বাঁশ ছেড়ে দিয়ে লগি গুজে দেয় কাদায়। পিসি তরতর করে পিছনে গিয়ে লগি কাদায় গুজে হেলে পড়ে
শরীরের ভারের সরু লম্বা শালতিটাকে এগিয়ে দেয় ভাটার বিপক্ষে। আচ্ছা, এটা একটু দেখাতে হবে হাত দিয়ে। দেখো, মানে শরীরের ভার দিয়ে কিভাবে নৌকা চালাচ্ছে। এটা মনে করো নৌকা, ঠিক আছে? তো এখানে কার কথা বলা হচ্ছে? এখানে হচ্ছে পিসির কথা বলা হচ্ছে। দেখো, পিসি মনে করো প্রথমে এই জায়গায় ছিল, এই যে এই জায়গাটায় ছিল, ঠিক আছে? পিসি এই জায়গাটায় ছিল। এখন এটা হচ্ছে নৌকার সামনের অংশ, নৌকাটাকে সামনে নিতে হবে, বুঝছো? ওই যে হেলিকপ্টার চলার সময় দেখেছো না তোমরা যারা জিটিএ ভাইস সিটি খেলেছো, জিটিএ ভাইস সিটিতে দেখবা যে হেলিকপ্টার যখন আমরা দ্রুত সামনে দিতে, এমনিতে তো একটা স্টেবল স্পিডে সামনে যায় হেলিকপ্টার, কিন্তু যখন দ্রুত সামনে নিতে চায় তখন দেখা যায় যে হেলিকপ্টার যে নাকটা, চপারের যে নাকটা, সেটা নিচু করতে হয়। সেটা নিচু করলে দেখা যায় যে ওইটা যখন নিচে পড়ে যেতে থাকে তখন ওইটা নিজের যে হাইটটা ওইটা রক্ষা করার জন্য অনেক দ্রুত এগোতে থাকে, বুঝছো? যাতে ঠুস করে নিচে পড়ে না যায়। মানে হচ্ছে হেলিকপ্টারটা যখন এইভাবে চলে তখন সোজাভাবে আসতে, খুব বেশি স্পিডে চলে না, কিন্তু যখন অনেক স্পিড বাড়াতে চায় তখন হচ্ছে এই যে সামনে নাকটা নিচু করে, তখন দেখা যায় এটা দ্রুত সামনে আগায়, বুঝছো? এক্স্যাক্ট সেম ফাংশনালিটিটাই এখানে নৌকার ক্ষেত্রে। দেখো, এইটা হচ্ছে নৌকা, আর এইখানে মনে করো কি আছে, এইখানে মনে করো পিসি আছে। তো এখন নৌকার সামনের অংশের দিকে দ্রুত এগোতে চায়, তো পিসি করছে কি, এই জায়গা থেকে হেঁটে এই জায়গায় আসছে, বুঝছো? সামনের অংশটাতে আসছে। নৌকাটা নিচু হয়ে গেছে না তার ভারে, কারণ হচ্ছে তার তো একটা নিজস্ব ওয়েট আছে। এই ওয়েটটার কারণে যখন নৌকাটা নিচু হয়ে গেছে তখন দেখা যাচ্ছে যে নৌকাটা দ্রুত সামনের দিকে যাচ্ছে, বুঝছো? ফাংশনালিটিটা কি বুঝছো? হেলিকপ্টারের সাথে নৌকার মিলটা কি একটু কমেন্টে লিখে জানাও যে কিভাবে নিজের শরীরের ভর দিয়ে নৌকাটা একটু স্পিড আপ করা যায়। এই ব্যাপারটা তোমরা বুঝেছো কিনা একটু কমেন্টে লিখে জানাও। কে যেন বলল পিসিকে মোটি বলছে। আচ্ছা, পলার বলছে বুঝছি। আর বুঝতে পেরেছো কিনা একটু লিখে জানাও, কারণ এই জিনিসগুলোই বোঝানোর আছে আর কি তোমাদের। ওকে, সো তারপরে দেখি, ফিজিক্স বলছে তিথি, ওকে। মাহি বলছে বুঝেছি, রাইট। তারপরে দেখি, বেলা একরকম নাই, ছায়া নামছে চারদিকে, শকুনরা উড়ে এসে বসছে পাতা শূন্য শুকনো গাছটায়। একটা শকুন উড়ে গেল এই আশ্রয় ছেড়ে অল্প দূরে আরেকটা গাছের দিকে, ডাল ছেড়ে উঠতে আর নতুন ডালে গিয়ে বসতে কি তার পাখা ঝাপটানি, কি তার পাখা ঝাপটানি। মায়ের বোন মাসি আর বাপের বোন পিসি ছাড়া বাপের ঘরে কেউ নাই আল্লাদির। দুর্ভিক্ষ কোনো মতে ঠেকেছিল তার বাপ, মহামারীর একটা রোগে, কলেরায়, সে, তার বউ আর ছেলেটা শেষ হয়ে গেল। তার মানে আচ্ছা, তার মানে এখানে বোঝানো হচ্ছে যে পরিস্থিতিটা কি, আল্লাদের বাড়িতে মাসি পিসি ছাড়া আর কিন্তু কেউ জীবিত নেই। অর্থাৎ ওই যে বলে না যে, যদি একটা প্যাট্রিয়ার্কাল কথা, তারপর বলে না যে ঘরে মানে পুরুষ মানুষ কেউ আছে কি না, এই ব্যাপারগুলো দেখা যায় যে এখনও গ্রাম এলাকায় অনেক বেশি ম্যাটার করে। দেখা যায় যে যদি ঘরে এরকম পুরুষ মানুষ না থাকে, কোট আনকোট পুরুষ মানুষ না থাকে, তাহলে দেখা যায় যে তাদের উপর একটা অপারেশন করার চেষ্টা করা হয়, তাদের জমিগুলো দখল করে নেওয়ার চেষ্টা করা হয়, তাদেরকে হচ্ছে ঠিকঠাক মতো সমাজে সম্মান দেওয়া হয় না, বা বিভিন্ন রকম আলামত করা হয় আর কি, বুঝছো? বিভিন্ন রকমভাবে যন্ত্রণা দেওয়া হয়। তো এটা যখন গল্পটা পড়বো আমরা আস্তে আস্তে এমনিতেই বুঝবো। আচ্ছা, সামি এতক্ষণ এসে জিজ্ঞেস করছে সালতি কি ভাইয়া? শালতি হচ্ছে শালকাঠ বা তালকাঠ নির্মিত সরু বা চিকন নৌকা, বুঝছো? আচ্ছা, এই তো মাহমুদ হাসান একটা চমৎকার কথা বলেছে, ঠিক আছে? সেটা হচ্ছে মায়ের সিস্টার মাসি আর পিতা সিস্টার হচ্ছে পিসি। এক্স্যাক্টলি, খুবই চমৎকার একটা জিনিস, এখন থেকে এটা দিয়ে মনে রাখবো, ঠিক আছে? মায়ের সিস্টার হচ্ছে মাসি আর পিতা সিস্টার হচ্ছে পিসি। আচ্ছা, তো এই অংশটা আমরা পড়লাম। আমরা একটু আমাদের অলরেডি ক্লাসের 1 ঘন্টা হয়ে গেছে। তোমরা একটু আমাকে কমেন্টে লিখে জানিও যে আমরা ক্লাসটা কতক্ষণ পর্যন্ত এক্সটেন্ড করলে তোমরা ক্লাসটা নিতে পারবে। আমার কোনো সমস্যা নেই, আমি চাইলে তোমাদেরকে পুরো ক্লাসটা আজকে 2-3 ঘন্টা পড়াতে পারবো। তোমরা একটু কমেন্টে লিখে জানিও যখন তোমাদের বিরক্ত লাগবে বা হচ্ছে মনে হবে যে আচ্ছা আজকে আর না পড়ালেও হয়, পরের দিন আবার পড়বো, তখন আমাকে জাস্ট একটু কমেন্টে লিখে জানিও। ততক্ষণ পর্যন্ত আমি ক্লাস কন্টিনিউ করতে পারি, আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, তারপর
লাবণী বলছে ভাইয়া 1 ঘন্টা হয়ে গেছে, দ্রুত পড়ান। গল্পটা যদি তোমাদেরকে না বোঝাই, দেখো গল্পতে যা লেখা আছে, মানে মনে করো বইতে যা লেখা আছে, বই তো আমার কাছে আছে, এই যে বই তো তোমার কাছে আছে, তো বইটা রিডিং পড়লে তুমি যতটুকু বুঝতা সেটা তো তুমি এমনিই বুঝতে পারো। আজকের ক্লাসটা তো এই কারণেই এক্সটেন্ড করা বা একটু বেশি করে এক্সপ্লেন করা। তার মানে তোমরা একটা জিনিস আমাকে বলো তো, এই যে নৌকার উপর ভর দিয়ে নৌকা যে চালানো যায়, নৌকা যে স্পিড আপ করা যায়, এই ছোটোখাটো ব্যাখ্যাগুলো, এইগুলো তোমাদের গল্প পড়ার আনন্দকে যেরকম বাড়িয়েছে, এটা কিন্তু তুমি রিডিং পড়লে কখনো বুঝবে। এই কারণেই কিন্তু টাইমটা বেশি নেওয়া, একটু আমাদের যেই সাহিত্যের রস আস্বাদন যেটা বলে সেটাতে একটু সময় দেওয়া, ঠিক আছে, যাতে করে গল্পটা তোমরা বুঝতে পারো, গল্পের সেন্সটা তোমরা বুঝতে পারো। আর তোমাদের যদি মনে হয় যে না বইতে যা আছে শুধু তাই রিডিং পড়াই দিব, যে তাহলে সেটাও কিন্তু করতে পারি, আমার কোনো সমস্যা নেই, যদি তোমাদের মনে হয় যে না খুব বেশি পড়ানো হয়ে গেছে। আচ্ছা দেখি, তারপরে এরপরে দেখি, হ্যাঁ, পাল্লা দিয়ে মাসি পিসি আহ্লাদির জীবনের জন্য লড়েছিল, পেলো যদি তো খেয়ে, না পেলো যদি তো না খেয়ে, অবস্থা যখন তাদের অতি কাহিল, চারদিকে না খেয়ে মরা শুরু করেছে মানুষ, মরণ ঠেকাতেই ফুরিয়ে আসছে তাদের জীবনের শক্তি। একদিন মাসি বলে পিসিকে, একটা কাজ করবি বেআইন, তাতে তোরও 2 পয়সা আসে, মোরও 2 পয়সা আসে। অর্থাৎ মাসি একটা আইডিয়া বের করে, আইডিয়াটা হচ্ছে সারভাইভ করার, বা হচ্ছে আইডিয়াটা হচ্ছে কীভাবে জীবিকা নির্বাহ করবে সেটা, বুঝছো? আচ্ছা, বিসমি চৌধুরী বলছে আজকে আর পড়বো না, 1 ঘন্টা যথেষ্ট মনে হচ্ছে। ঠিক আছে, অসুবিধা নেই, আমি করবো না, আজকে ক্লাসটা করে দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা, মন্দিরা বলছে বইয়ের রিডিং পড়ায় কোনো মজা পাই না ভাইয়া, এভাবেই পড়ান। ঠিক আছে, এভাবেই পড়াচ্ছি। আচ্ছা, তো বেলা একরকম নাই, এটা তো পড়লাম। এরপরে এইখানে আমি একটা জিনিস বুঝলাম, সেটা হচ্ছে যে একটা, আচ্ছা এইখানে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে এইখানে পাল্লা দিয়ে মাসি পিসি আহ্লাদির জীবনের জন্য লড়েছিল, অর্থাৎ তারা দুজনেই আহ্লাদিকে বাঁচানোর চেষ্টা করছিল, যেহেতু দুর্ভিক্ষ চলছে, যেহেতু খাবারের একটা অভাব, এই কারণে সেখানে কিন্তু একটা বিশাল অভাব দেখা দিয়েছিল, এবং সেখান থেকেই বাঁচার তাগিদে কিন্তু মাসি পিসি চেষ্টা করেছে এবং বাঁচানোর চেষ্টা করেছে আহ্লাদিকে। তারপর দেখি তো কে কাকে আইডিয়া দিচ্ছিল একটু দেখি তো। মাসি হচ্ছে পিসিকে আইডিয়া দিচ্ছে, মাসি কাকে আইডিয়া দিচ্ছে, মাসি হচ্ছে পিসিকে আইডিয়া দিচ্ছে। আচ্ছা, যে একটা কাজ করবি বেআইন, কি কাজ, কে কাকে আইডিয়া দিচ্ছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখি। হ্যাঁ, মায়ের বোন, মায়ের সিস্টার মাসি, পিতার সিস্টার পিসিকে আইডিয়া দিচ্ছে। মায়ের বোন অর্থাৎ মায়ের দিক থেকে বাবার কাছে একটা আইডিয়া আসছে, আইডিয়াটা কি দেখি। শহর, আচ্ছা অনেকেই বলছে আর পড়বো না, ঠিক আছে, সমস্যা নেই, আজকের ক্লাসে এটাই লাস্ট স্লাইড, ঠিক আছে, এই স্লাইডটাই আমরা শেষ করবো আজকের ফর্মাল ক্লাস, এই স্লাইডটার পরেই ছুটি দিব। আমার কাছে 25টা স্লাইড বানানো ছিল, এটা হচ্ছে 12 নম্বর স্লাইড। আমরা আজকের ক্লাসটা এই পর্যন্তই করব, সমস্যা নেই, এর চেয়ে বেশি এক্সটেন্ড করবো না, আজকের ক্লাসটা এইটুক শেষ করি। হ্যাঁ, আচ্ছা, শহরের বাজারে তরিতরকারি ফলমূলের দাম চড়া মানে হচ্ছে হাই, বুঝছো? গা থেকে কিনে নিয়ে বা গ্রাম থেকে কিনে নিয়ে বাজারে গিয়ে বেঁচে আসে তারা, কিছু রোজগার হবে। অর্থাৎ মাসি পিসিকে বুদ্ধি দিচ্ছে যে গ্রামে যে ফসল বা হচ্ছে শাকসবজি উৎপাদিত হয় সেটা যদি আমরা নিয়ে শহরে গিয়ে বিক্রি করি তাহলে দেখা যাবে যে কিছু আয় রোজগার হবে। সেই থেকে শুরু হয় গেরস্তের বাড়তি শাকসবজি ফলমূল নিয়ে মাসি পিসি শালতি বেয়ে শহরের বাজারে গিয়ে বেঁচে আসা। তার মানে গেরস্তের বাড়ি মানে কি, ওই যে গৃহস্থ আর কি, যারা গ্রামে যারা আছে তাদের বাড়িঘর থেকে যে শাকসবজিগুলো উৎপাদিত হয় সেগুলোই নিয়ে তারা কি করে, শহরে গিয়ে বিক্রি করে। গায়ের বাবু বাসিন্দারা মানে কি জানো, যারা আসলে অভাবে নেই, যারা মোটামুটি সচ্ছল বা চলতে পারে তাদেরকে বলা হচ্ছে বাবু বাসিন্দারা। তারাও ক্যাশ টাকার জন্য বাগানের জিনিস বিক্রি করতে দেয়, বুঝছো? তার মানে এই যে জীবিকা অর্জনের যে উপায়টা মাসি বের করেছে সেটা কিন্তু বেশ কাজ করছে।
আল্লাদিকে কোথাও পাঠানোর কথা তারা ভাবতেও পারে না। বিশেষ করে ওই খুনেদের কাছে কখনো মেয়ে তারা পাঠাতে পারে, যাবার কথা ভাবলেই মেয়ে তখন আতঙ্কে পাশুটে মেরে যায়, বা আতঙ্কে তার মুখটা ছাই বর্ণের হয়ে যায়, বুঝছো? আচ্ছা, তো এই পর্যন্ত তো আমরা সবাই বুঝলাম। দেখা যাচ্ছে যে তোমাদের ক্লাসের শুরুতে 650 জন বন্ধু ছিল, এখন সেটা কমতে কমতে 490 জনে চলে এসেছে। অর্থাৎ ক্লাস থেকে দেখাই যাচ্ছে যে মোটামুটি ভিউয়ারশিপও ড্রপ করছে। তার মানে হচ্ছে ক্লাসের ব্যাপারে মোটামুটি যা বুঝলাম যে আজকের পর ক্লাস এক্সটেন্ড করি, এখন পর্যন্ত সেটা তোমরা খুব বেশি একটা চাচ্ছ না। সো ইন দ্য মিন টাইম তোমরা আমাকে একটু কমেন্টে লিখে জানাতে পারো যে আজকের ক্লাসটা কেমন লেগেছে। আচ্ছা দেখি, রাফি বলছে ছুটি। হ্যাঁ, আজকের জন্য ছুটি দিব, তবে পরের সপ্তাহে আবার এই ক্লাসটা কন্টিনিউ করবো। অর্থাৎ আজকে যেখানে শেষ করছি সেখান থেকে আবার শুরু করব। একটু কমেন্টে লিখে জানাও যে আজকে ক্লাসটা কেমন লেগেছে। তারপর তোমাদের ফিডব্যাকের জন্য আমি আলাদা করে লিঙ্কও দিয়ে দেবো, সেখানেও তোমরা লিখে জানাতে পারো। ঠিক আছে, ক্লাসে যদি কোনো প্রশ্ন থাকে এটা একটু লিখে জানাবে। আর আরেকটা জিনিস একটু বলি, এইটা নিয়ে তোমাদের একটা ফিডব্যাকের আমার দরকার ছিল। ক্লাস কিন্তু ফর্মালি শেষ, তোমরা যারা ছুটি চাইছো তারা চাইলে চলে যেতে পারো। আমি বাকি বন্ধুদের নিয়ে একটু কথাবার্তা বলি আর কি, যেহেতু ঈদের পর নতুন একটা ক্লাস শুরু করলাম। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এর আগে এরকম গল্প তোমাদেরকে পড়ানো হয়নি। গল্প কিভাবে পড়ালে তোমাদের জন্য ভালো হয় এটাও একটু তোমাদের সাথে ডিসকাশনের ব্যাপার ছিল, ঠিক আছে? আচ্ছা, সো লেট মি ডিসকাস গল্পের ব্যাপারে। আজকে আমি যেটা করেছি সেটা হচ্ছে, মনে করো তোমাদের একটা গল্পতে যদি 500টা লাইন থাকে, 500টা বাক্য থাকে, আমি চাইলে 500টা বাক্যের উপর তোমাদের ফুল ক্লাস নিতে পারি। তখন দেখা যাবে যে ক্লাসটা অনেক বড় হবে, মানে ইদার ক্লাসটা 2 ঘন্টা করে নিতে হবে, অথবা দেখা যাবে যে একটা গল্পের জন্য তোমাদেরকে 4টা 5টার মতো ক্লাস দিতে হবে। এটা হচ্ছে অপশন নাম্বার 1 হচ্ছে 2 ঘন্টার ক্লাস। অপশন নাম্বার 2 হচ্ছে 4 বা 5টা ক্লাস, এক থেকে 1 ঘন্টা এরকম, 4 থেকে 5টা ক্লাস এরকম। অপশন নাম্বার 3 হচ্ছে, যদি তোমার পুরো গল্পটা 500 বাক্যের হয়, সেখান থেকে 300টা বাক্য আমি সিলেক্ট করব, যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো বুঝতে সমস্যা হয়, যেগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ তোমাদের জন্য দরকার, এবং সেগুলো আমরা এক্সপ্লেন করবো। অর্থাৎ যেই জিনিসগুলো রিডিং পড়লে তোমরা বুঝতে পারবা, সেই জিনিসগুলো আলাদা করে বোঝাবো না। যে জিনিসগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না সেই জিনিসগুলো আলাদা করে পড়াবো না, বাট অবভিয়াসলি বই থেকে তোমাদেরকে পড়তে হবে। তোমরা আমাকে কি একটু কমেন্টে লিখে জানাবে যে অপশন 1 2 ঘন্টার ক্লাস, নাকি অপশন 2 1.5 ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা 4-5টা ক্লাস, নাকি অপশন 3 সবচেয়ে মিনিমাম ক্লাস অ্যান্ড ইম্পর্টেন্ট যে বাক্যগুলো সেগুলোর এক্সপ্রেশন। আমাকে একটু কমেন্টে লিখে জানাও অপশন 1 2 নাকি 3, ঠিক আছে? অপশন 1 2 3 কোনটা দেখি। সৃষ্টি বলছে, ভাই আপনার পড়ানোর স্টাইলটা অনেক ভালো লাগে, অনেক ধন্যবাদ। গল্পটাকে অনুভব করতে পারছি, মন্দির ব্যানার্জি বলছে অপশন 3। জায়েদ বলছে ছুটি ছুটি গরম গরম রুটি। আচ্ছা, প্রীতি সরকার বলছে অপশন 3। তিনি বলছে অপশন 3। আচ্ছা, মুজাহিব বলছে অপশন 3টা বললেই ভালো হবে। শুভম কর্মকার একটা কথা বলছে, ভাই ইনবক্সে কিছু প্রশ্ন করেছিলাম। আমি না এই ব্যাপারটা আসলে বুঝতে পারছি না যে ফেসবুকের প্রবাবলি এটা কোনো বাগ। আমি আদার ইনবক্স দেখেছি, আমি আমার নিজের ইনবক্স দেখেছি, সামহাও আমার সাথে মানে যারা অ্যাডেড না তাদের ইনবক্স আমি কেন যেন দেখতে পাচ্ছি না। আচ্ছা, অপশন 3 বলছে বেশিরভাগ বন্ধুরাই। সো অপশন 3। মানিক শাহ বলছে এখন পরীক্ষা দিলে 100তে 100 পাইতাম। আচ্ছা, মিরাজ বলছে অপশন 2 অথবা 3। অপশন 3 শেলিরানি ভৌমিক বলছে ঠিক আছে। তাহলে তোমরা বেশিরভাগ বন্ধুরাই যেটা বলছো, তোমাদের সাজেশনটাই আমি রাখলাম। আমরা এরপর থেকে এই গল্পটা অলরেডি কিন্তু তাই করেছি, তাই তো? এই গল্পটা আমি সবগুলো বাক্য এক্সপ্লেন করিনি, আমি হচ্ছে সেই বাক্যগুলোকেই পিক করেছি যে বাক্যগুলো ইম্পর্টেন্ট, অথবা যে বাক্যগুলো একটু কঠিন, একটু ঘোরানো পেঁচানো। যেমন হচ্ছে ওই যে বললাম না যে কৈলাস গাছে চায়ের দোকানে আবার ইতস্তত করছে, চা খাইতে গেছি, চা খাইতে গেলে তো ইতস্তত করার কি আছে? তার মানে এখানে কিন্তু একটা ডিফারেন্ট মিনিং আছে। এই ব্যাখ্যাটা কিন্তু তোমাদের সরাসরি বইতে লেখা নাই। এই জিনিসগুলো তোমাদেরকে এক্সপ্লেন করে দেবো, ঠিক আছে? তোমাদের ফিডব্যাকের জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে আগামী সপ্তাহে আবার আসছি। আমি এখন থেকে ক্লাস নেব হচ্ছে সোমবার আর বুধবার সকাল 10:30টায়। তোমাদের সাথে আগামী সপ্তাহে আবারও দেখা হবে। আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্তই শেষ করি। সবাই একটু কমেন্টে লিখে জানাতে পারো যে আজকের ক্লাসটা কেমন লেগেছে। ক্লাস নিয়ে কোনো প্রশ্ন থাকলে, কোনো যদি ফিডব্যাক থাকে, যদি কোনো কিছু ভালো না লেগে থাকে, যদি মনে হয় যে পড়ানোর স্পিড অনেক ফাস্ট, অথবা যদি মনে
মনে হয় যে পড়ানোর স্পিড অনেক স্লো, সেগুলো আমাকে তোমরা লিখে জানাতে পারো। তাহলে হচ্ছে আমি তোমাদেরকে তোমাদের ফিডব্যাক অনুযায়ী বা তোমাদের যেভাবে ভালো লাগে সেভাবে পড়ানোর চেষ্টা করব। আজকে ক্লাসে এখান থেকেই বিদায় নিতে চাচ্ছি। একটা দুটো প্রশ্ন একটু পড়ি, তোমরা যারা চাও ছুটি নিতে পারো। এমসিকিউ প্র্যাকটিস হবে না, মেধা জিজ্ঞেস করছে। হ্যাঁ হবে তো, আগে পড়ানো শেষ করি তারপর পরীক্ষা হবে। আচ্ছা, আল্লাহ হাফেজ বলছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঈদ মোবারক, ঈদ মোবারক, টাটা। ঠিক আছে, আল্লাহ হাফেজ এভরিওয়ান, টাটা। দেখা হবে আগামী সপ্তাহে। আমরা আজকে এই স্লাইড পর্যন্ত পড়লাম, পাশুটে মেরে যায়, এরপর থেকে পড়ানো শুরু করব। সো আজকের জন্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।